প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পাশাপাশি পড়াশোনাটা নিয়মিত করছো। আমরা পড়ছিলাম সমালোচনা সাহিত্য ও সৃষ্টিশীল সাহিত্য রচনা, কোর্স 3006। সাধারণত এটা বলা হয় না বা বলি না, প্রথম দিন বলেছিলাম, কিন্তু দেখি যে তোমরা অনেকেই কোড এবং কোর্সের নামটি ঠিকমতো বলতে পারো না। সেজন্যই বলা, যখন কোনো কোর্স পড়বে অবশ্যই কোর্সের নামটি একটু দেখবে ভালো করে। আমরা রূপরস নিয়েছিলাম, আমরা সমালোচনা পদ্ধতি পড়ছিলাম। আসলে তোমাদের যে পাঠ, সেখানে কিন্তু সমালোচনা পদ্ধতি, ইতিহাসমূলক সমালোচনাবাদ, তারপরে তুলনামূলক সমালোচনাবাদ, নব্য সমালোচনাবাদ এবং যে সমালোচনাবাদটি আছে সেটি হলো পাঠভিত্তিক বা টেক্সচুয়াল বা বৈয়াকরণিক, যেটা আমরা বলি, সেই সমালোচনাবাদ। এই চারটি সমালোচনাবাদ তোমাদের পড়ার কথা, কিন্তু আমি প্রথমে সমালোচনা কাকে বলে, সমালোচনা কেন শুরু হলো, সমালোচনা তত্ত্ব যেটা সেটি আগে না আগে সাহিত্য সৃষ্টি হয়েছে তারপরে সমালোচনা সৃষ্টি হয়েছে, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখেছি। আর আসলে জ্ঞান পিপাসু হওয়া উচিত আমাদের সবারই, কিন্তু আমরা আসলে এটি না হই না, বা কিভাবে পাশ করে একটি সার্টিফিকেট পাওয়া যায় এটি আমরা বেশি চিন্তা করি। সেজন্য এতটুকু পাঠ্য থাকা, আমি সরাসরি সমালোচনা কাকে বলে বা সমালোচনী পদ্ধতি কাকে বলে, সমালোচকের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এবং পাশাপাশি যে আমাদের যে পাঠ্যসূচিতে যেটুকু আছে সেটুকু পড়ানো উচিত ছিল। কিন্তু আমি দেখলাম যে এখন তোমাদের পরীক্ষার টাইমটা অনিশ্চিত, তাই আমরা একটু বেশি ক্লাস করছি বা পড়াচ্ছি। এটি আমার মনে হয় সময় থাকলে শুনো, ডাউনলোড করে নিলেই শুনতে পারা যায়। যাই হোক, রূপ সৃষ্টির যে বিষয়টি সেটি আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমরা পদ্ধতির কথা জেনেছি, কিন্তু রসের বিষয়টা কিন্তু একটু আলাদা। রস যেটি আমরা নিরূপণ করি সেটি কিন্তু হৃদয় এই রসটা নিরূপণ করে। এটি নিরূপণ করার জন্য একটু বুদ্ধির প্রয়োজন হয়। কোনটি রস প্রধান, কোন রস প্রধান এ বিচার অনেকটা বুদ্ধি সাপেক্ষ। আমরা রস বিচারও করে থাকি, কিন্তু সেগুলো আসলে কোনটি রস প্রধান এবং রস অপ্রধান এ বিচার করাটা একটু বুদ্ধি সাপেক্ষ। এ কারণে রূপ বিচার প্রধানত বিধিনিষেধ সাপেক্ষ। আর রস বিচার সাধারণত কি হয়, আস্বাদন সাপেক্ষ। একটা হচ্ছে বিধিনিষেধ সাপেক্ষ, মানে জুডিশিয়াল যেটা বলা হয়, আর রস হচ্ছে যেটা রস বিচার হয় সেটি হচ্ছে আস্বাদন সাপেক্ষ। তাহলে আমরা রূপ বিচার করব কিভাবে? জুডিশিয়াল ভাবে বা বিধিনিষেধ সাপেক্ষে, সূত্র সাপেক্ষ যেটা, সেটি হলো জুডিশিয়াল। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে, এখানে আমি বলছি বিধিনিষেধ সাপেক্ষ। এর আগে কিন্তু আমি বলেছিলাম সূত্র সাপেক্ষ। এরপরে রস বিচার যেটি, সেটি হচ্ছে আস্বাদন সাপেক্ষ। আমরা রসটা কিন্তু কি করি, অনুভব করে থাকি। তা যাই হোক, সেটি হচ্ছে ইমপ্রেশনিস্টিক বা আস্বাদন সাপেক্ষ। এটা মনে রাখতে হবে, ইমপ্রেশনিস্টিক, এটা একটু মনে রাখবে। তারপরে হচ্ছে আমরা এরিস্টোফেনিস থেকে শুরু করেছিলাম, তার ফ্রক্স থেকে, দি ফ্রক্স বা অনুবাদ থেকে এই এরিস্টটল পর্যন্ত সমালোচনার যে রীতি পাওয়া যাচ্ছিল তা মোটামুটিভাবে আমরা সাজাতে পারি। যেমন নৈতিক সমালোচনা, এথিক্যাল ক্রিটিসিজম, রূপরসের সার্থকতার সমালোচনা, রূপরসের সার্থকতার যে সমালোচনা, সেটি আমরা একটু আগেও বললাম যে ইমপ্রেশনিস্টিক বা ইন্টারপ্রিটেটিভ, এটি হচ্ছে রূপরসের সার্থকতার আলোচনা। যদি দেখা যায় যে
কোনটি আমরা গুলো পাচ্ছি ইয়েগুলো, তারপরে তুলনামূলক সমালোচনা কম্পারেটিভ, বাক্যার্থ সমালোচনা লিঙ্গুইস্টিক, এবং সূত্র সাপেক্ষ যেটি আমরা পাচ্ছি জুডিশিয়াল। কিন্তু আমাদের যে পড়ার বিষয় সেখান থেকে কিন্তু আমরা কোনটি পাচ্ছি, শুধু কম্পারেটিভ পাচ্ছি। আমাদের পড়ার বিষয় যেটি আমরা সেটি দেখেছি কি কি আছে, ঐতিহাসিক, কম্পারেটিভ, তারপর নিউ ক্রিটিসিজম বা নব্য সমালোচনাবাদ যেটি, আর একটি দেখেছি টেক্সচুয়াল বা পাঠভিত্তিক সমালোচনা। তা আমরা আজকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাব কিভাবে ঐতিহাসিক সমালোচনা আসলো। এখন পর্যন্ত তো আমরা এইগুলো পেলাম, এরপরে কিভাবে আমরা অন্য অন্য সমালোচনাবাদগুলো পেলাম সেটি কিন্তু একটি বিবেচ্য বিষয়। এটি আমাদের একটু দেখতে হবে যে আমরা কিভাবে এই সমালোচনাগুলো পেলাম। যে আমি এরিস্টোফেনিস থেকে এরিস্টটল পর্যন্ত যে সমালোচনাগুলো পেয়েছি সেগুলো আমরা বললাম, দেখলাম। এই তালিকা ছাড়া গ্রিক সমালোচনা একটি প্রবণতা জুড়ে দিতে পারি। এই প্রবণতাকে সংক্ষেপে বলা হয় রূপক সন্ধানী সমালোচনা, যেটা আমাদের পড়ছি না, কিন্তু আমরা জাস্ট একটু জানার চেষ্টা করছি। এরিস্টটলের পরে সমালোচক এসেছেন অনেক, কিন্তু ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত এমন কেউ আসেননি যিনি নতুন পদ্ধতি প্রয়োগ করে সমালোচনার রীতির মধ্যে যুগান্তর সৃষ্টি করেছেন। অনেক সমালোচক এসেছেন, কিন্তু ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত এমন কেউ আসেননি যে সমালোচনার মধ্যে যুগান্তর সৃষ্টি করতে পেরেছেন। রূপরসের আলোচনা ব্যাপকতর ও গভীরতর হয়েছে রূপের আলোচনা প্রসঙ্গে। যে আমরা রূপরসের আলোচনা করছি সেটা ব্যাপক হয়েছে, গভীর হয়েছে, এবং রূপের আলোচনা প্রসঙ্গে আমরা কি কি দেখি, কাব্যদেহে শব্দার্থের দোষ, গুণ, ছন্দ, অলঙ্কার। হ্যাঁ, আমরা যখন কোনো মানে কবিতার বই বিশ্লেষণ করে সেখানে ভাষা, তারপরে ছন্দ, অলঙ্কার, এগুলোর প্রয়োগ কীভাবে হয়েছে কিনা, যথাযথ হয়েছে কিনা, সে কিন্তু আমরা দেখি। এজন্যই বলা হচ্ছে কাব্যদেহ, শব্দার্থের দোষ, গুণ, ছন্দ, অলঙ্কার, প্রয়োগের দোষ, গুণ প্রভৃতি বৈয়াকরণিক ও আলঙ্কারিকের ব্যাপক জ্ঞান নিয়ে আলোচিত হয়েছে। এটার ভিতরে কিন্তু আমরা শিল্প মূল্যটা বিচার করে থাকি। তা আমি আলোচনাটা একটু দীর্ঘায়িত করলাম। এটি একটা গবেষণার বিষয়ে আমার মনে হয় যে অনেক সময় তোমরা ইদানিং যে টার্ম পেপার জমা দাও ঠিক মতো লিখতে পারো না। এটা যদি পড়া থাকে, একটু যদি আয়ত্ত করার চেষ্টা করো, তাহলে টার্ম পেপারটার উত্তরও ঠিক মতো দিতে পারবে। তারপরে আমরা যেটি দেখি, তুলনামূলক আলোচনার ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে। রসের আলোচনায় নীতির বিচারের স্থান আছে কিনা, থাকলে কতটুকু। রসের যে মানে বিচার, রস খালি সৃষ্টি করলেই হলো না, এই রসের যে মানে রসের যে আলোচনা, এখানে নীতি বিচারের কতটুকু স্থান আছে নিয়ে আলোচনা হয়েছে। প্রাচীন সূত্রা সমালোচনা করে নতুন নতুন সূত্র স্থাপন করার চেষ্টা যে না হয়েছে তা কিন্তু নয়, কিন্তু বড় কথা এই যে কেউ মূল পদ্ধতি থেকে সরে আসতে পারেনি। আলোচনা হয়েছে, কিন্তু আসলে ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত কেউ কি করেছে, নতুন কোনো পদ্ধতি আরোপ করতে পারেননি। সেটি বলা হচ্ছে। সমালোচকের তালিকা, হোরেস থেকে শুরু করে সেন্ট বুবে বিরাট শোভাযাত্রা। আমরা হোরেস লুঙ্গিনাসের নাম শুনেছি, নতুন একজন সেন্ট বুবে এর কথা আমরা জানলাম যে শোভাযাত্রা অনেক, কিন্তু তাদের মধ্যে নানাবিধ মতপার্থক্য সত্ত্বেও সমালোচনার কোনো নতুন পদ্ধতি অবলম্বিত হয়নি। এটি একটি বিষয় আমরা দেখছি। সেন্ট বুবে থেকে এক নতুন পদ্ধতির আরম্ভ হয়। এলিয়ট, এই যে আমরা যে ঐতিহাসিক সমালোচনা পড়ব সেটি আসলে কোন সময় থেকে আবিষ্কার হলো এটি আমরা জানতে পারছি। সেন্ট বুবে থেকে এক নতুন পদ্ধতির আরম্ভ হয়। এলিয়ট তাতে সমর্থন জানিয়েছেন। এই সমালোচনা পদ্ধতিকে বলা হয়েছে ঐতিহাসিক সমালোচনা। তাহলে আমরা যে ঐতিহাসিক সমালোচনাটা পড়ব সেটি আমরা পর্যায়ক্রমে পাচ্ছি। আমরা প্রথম কিন্তু দেখিনি, তারপরে কিভাবে পেলাম সেটি কিন্তু আমরা দেখছি।
তারপরে প্লেটো এরিস্টটল ছাড়া আরও দুইজন হোরেসো লঙ্গিনাস, হ্যাঁ, এটি আমরা সাহিত্য তত্ত্ব পড়ি, এই গ্রিক বা প্রাচীন যে সাহিত্য তত্ত্ব, এই সাহিত্য তত্ত্বের ধারা আমরা পড়েছি। তার আগে কিন্তু আমরা দেখেছি এই ধারাটাই কিন্তু লেখকদের নাম অনুসারে প্লেটোর সাহিত্য তত্ত্ব, এরিস্টটলের সাহিত্য তত্ত্ব বা হোরেসের সাহিত্য তত্ত্ব এরকম ছিল। ভারতীয় উপমহাদেশে সমালোচনার ধারাটি গড়ে ওঠে সুপ্রাচীন কাল থেকে। ভারতীয় উপমহাদেশে এই যে সমালোচনার ধারাটি, এটি গড়ে ওঠে অনেক আগে থেকে, তা সুপ্রাচীন কাল থেকেই, হ্যাঁ। তবে এই শাখাটির নাম ছিল কাব্যতত্ত্ব বা মানে অলঙ্কার শাস্ত্র। এই ধারাটির যে আমরা যে সমালোচনার ধারাটি ছিল সেটির নাম আসলে কি ছিল? কাব্যতত্ত্ব বা অলঙ্কার শাস্ত্র নামে অভিহিত করা হতো। সমালোচনার যে ধারাটি ছিল, তারা কাব্য নির্মাণ কৌশল বর্ণনায় কাব্যের তথা শিল্পের অঙ্গ সৌষ্ঠবের কথা বলেছেন। শব্দ, বাক্য, ভাব, অনুভাব, উপমায় যে আমরা বিভিন্ন রসের কথা বলি, সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা যেটি দেখি, উপমা, রূপক, চিত্রকল্প, হ্যাঁ, সর্বোপরি পাঠকের মনে রচনার প্রভাব কেমন হবে তা নিয়ে কথা বলেছেন। পাঠকের মনে যে কেমন হবে সেটি নিয়েও কথা বলেছেন। তারপরে আমরা দেখি পণ্ডিতদের অনুমান প্রায়োগিক তথ্য হিসাবে ভারতীয় অলঙ্কার শাস্ত্রের বিকাশ শুরু হয় সম্ভবত, মানে যে পণ্ডিতরা যে অনেক কিছু অনুমান করেন, সেই অনুমানগুলো একটা মানে প্রয়োগ তথ্য হিসাবে প্রয়োগ করা হয়, সেটি আসলে সম্ভবত খ্রিস্ট পরবর্তী সময়ে শতাব্দীর যে সুরা শাস্ত্রের বিকাশ হয় সম্ভবত খ্রিস্ট পরবর্তী কয়েক শতাব্দীর মধ্য, সেই টাইমটার কথা বলা হচ্ছে। তবে ভারতবর্ষে অলঙ্কার শাস্ত্র, অলঙ্কার যে একটি শাস্ত্র, আমরা যে সমালোচনার ধারাটি সেটি অলঙ্কার শাস্ত্র বা কাব্যশাস্ত্র নিয়ে ভারতবর্ষে প্রচলিত ছিল এই নামে। সেটি আমরা দেখলাম যে সেটি যে একটি শাস্ত্র নামে পরিচিত হয়ে ওঠে সপ্তম শতাব্দীতে আচার্য ভামের কাল থেকে, এবং আচার্য দণ্ডী, আচার্য বামন, আচার্য আনন্দবর্ধন, কুন্দক, হ্যাঁ, জয়দেব প্রমুখ কয়েক শতাব্দীর শিল্পের আদর্শ অলঙ্কার প্রয়োগ বিবিধ ব্যাখ্যা বিশ্লেষণ করে, যা বিশ্বের কি হয় অমূল্য সম্পদ। আমরা কয়েকজনের নাম পেলাম ভারতীয় যারা আলংকারিক বা অলঙ্কার শাস্ত্রবিদ, হ্যাঁ, তাদের কথা বলা হয়েছে। এবার আমরা দেখব যে বাংলা সাহিত্যের সমালোচনার ধারার সূত্রপাত। আমরা ভারতবর্ষের যে মানে অলঙ্কার শাস্ত্রবিদ তাদের নাম যে জানলাম, এবার বাংলা সাহিত্যে আধুনিকতা শুরু 19 শতকে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে কি হয়েছে? বাংলা সাহিত্যে আধুনিকতা শুরু হয়েছে। 19 শতকে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে শুরু হলো, আমরা দেখলাম 19 শতকে এই পর্ব, যাকে আমরা সীমিত অর্থে কি বলছি, ইউরোপীয় রেনেসাঁ অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু এই সময় এটাকেও ইউরোপীয় সীমিত অর্থে বলা হচ্ছে। আর রেনেসাঁ কিন্তু আমরা দেখেছি যে শিল্প সাহিত্যে একরকম রেনেসাঁ, এবং মানে এমনি অন্য যে রেনেসাঁ সেটিও কিন্তু সেটা শিক্ষার ক্ষেত্রে একরকম, তারপরে এমনি শিল্প বিপ্লব সেটি আলাদা, এক এক সময় এক একভাবে এক এক দেশে এক এক রকমভাবে আমরা এই রেনেসাঁ যেটা সেটি আমরা দেখি। আমাদের সাহিত্য সমালোচনার ধারাটি সেই সময় থেকে গণ্য করা হচ্ছে, সেটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে যেটি শুরু হয়েছিল। আমরা কতগুলো পত্রিকার নাম পড়ি, এবং আমরা যখন সাহিত্যের ইতিহাস পড়ি তখন আমরা পড়ি যে মানে বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে সমসাময়িক পত্রিকার যে অবদান আছে সেটি সেরকম একটি প্রশ্নও কিন্তু পড়ে থাকি। এবং আমরা দেখব যে তৎকালীন যারা কবি সাহিত্যিক ছিলেন তারা দেখবে যে অনেকেই মানে পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। অবশ্যই তার একটি কারণ ছিল যে নিজের লেখা এবং অন্যদের লেখা প্রকাশ করার সাথে নতুন নতুন লেখকদেরকে তৈরি করা, এরকম একটি বিষয়।
অক্ষয় কুমার দত্ত সম্পাদিত তত্ত্ববোধিনী ও ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা দুটি ঘিরে প্রথম দিকে সমালোচনার ধারাটির যাত্রা শুরু হয়। দুটি পত্রিকার কথা বলা হচ্ছে, তত্ত্ববোধিনী আর হচ্ছে সংবাদ প্রভাকর। তত্ত্ববোধিনী পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকা লিখতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। শুরুতে ব্রাহ্ম ধর্ম চর্চার প্রতি তত্ত্ববোধিনীর অঙ্গীকার থাকলেও সম্পাদকের আগ্রহের কারণে পত্রিকাটি সাহিত্য, সমালোচনা, বিজ্ঞান বিষয়ক ভাবনা ইত্যাদি বেশ বড় পরিসরে স্থান লাভ করে। প্রথম আমরা দেখলাম যে পত্রিকাটি ব্রাহ্ম ধর্ম চর্চার প্রতি আগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে অন্যান্য পরিসরেও পরিধি লাভ করে। ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা গৃহে সেই সময় একটি লেখক যে চক্র গড়ে ওঠে, ওই যে আমি যে কথাগুলো আগে বলে ফেলেছি, রাধাকান্ত দে, জয়গোপাল তর্কালঙ্কার, প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন এই পত্রিকায় লিখতেন। ধর্ম, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য ইত্যাদি বিষয়ে আলোচনা লেখালেখি হলো বেশি স্থান করে নেয় ভাষা ও সাহিত্য বিষয়ক ভাবনা। রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটি এ সময় বেশ ভালো ভূমিকা লাভ করে। বিবিধার্থ সংগ্রহ সম্পাদক ছিলেন রাজেন্দ্র লাল মিত্র। এই যে বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটি, এটির যে উদ্দেশ্য ছিল বস্তুত বিবিধ বিষয়ে মানুষকে শিক্ষিত করে তোলা। এটি এই পত্রিকাটি এই কাজটি শুরু করে। আমরা যেটা বললাম যে কি কি কারণে পত্রিকার দরকার ছিল। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরগুপ্ত প্রমুখ সমালোচনার ধারায় প্রথম সারির নায়ক আমরা কাকে কাকে দেখছি? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরগুপ্ত প্রমুখ ব্যক্তিগণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃত ভাষা ও সংস্কৃত বিষয় সাহিত্য বিষয়ক প্রস্তাব উল্লেখযোগ্য সমালোচনা কর্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখলাম আমরা সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা কবিতা বিষয়ক প্রস্তাব সমালোচনা ধারার আরেকটি রচনা। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কি বাংলা কবিতা বিষয়ক প্রস্তাব, এটা হচ্ছে সমালোচনা ধারার আরেকটি রচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গীতকাব্য শকুন্তলা, মিরন্দা এবং দেশদিমনা সমালোচনা ধারার উল্লেখযোগ্য শুধু নয়, পথ প্রদর্শকও বলা হচ্ছে এই যে শকুন্তলা, মিরন্দা এবং দেশদিমনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় আরও যারা সমালোচনায় এগিয়ে আসেন তারা হলেন ঠাকুরদাস মুখোপাধ্যায়, চন্দ্রনাথ বসু, পূর্ণচন্দ্র বসু প্রমুখ। কবি রবীন্দ্রনাথ সাহিত্য বিষয়ে অনেক কথা বলেছেন, যা সাহিত্য নির্মাণে এবং রসাস্বাদনে অনেক ভূমিকা পালন করেছেন। আমরা রবীন্দ্রনাথকে দেখেছি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনিও কিন্তু এই সমালোচনার প্রাণ পুরুষ বলে আখ্যা পেয়েছেন। রবীন্দ্রনাথকে কেউ কেউ সমালোচনার প্রাণ পুরুষ বলেছেন। সাহিত্যের পথে সাহিত্যের স্বরূপ সমালোচক রবীন্দ্রনাথের পরিচয় বহন করে। কি কি দেখলাম আমরা? সাহিত্যের পথে এবং সাহিত্যের স্বরূপ। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নাম আমাদের কাছে খুবই পরিচিত। যারা আমরা বাংলা সাহিত্যে পড়ছি তাদের কাছে সবাই আমরা মূলত জানি। দীনেশচন্দ্র সেন, বিপিনচন্দ্র পাল, অজিত চক্রবর্তী রবীন্দ্রনাথের সমসাময়িক সমালোচক ছিলেন এরা। মোহিতলাল মজুমদার, সুবোধচন্দ্র সেনগুপ্ত প্রমুখ রবীন্দ্র পরবর্তী ধারার সমালোচক। মোহিতলাল মজুমদারের নামও অনেক বেশি পরিচিত। এরা পণ্ডিত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত বলে তাদের সমালোচনায় পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের পরিচয় পাওয়া যায়। এই যে যারা সমালোচক তারা অনেক বেশি জানেন বলে তাদের লেখায় বলা হচ্ছে যে পাশ্চাত্য সাহিত্য সম্পর্ক তাদের ধারণা ছিল, সেজন্য তাদের লেখায় কি পাওয়া যাচ্ছে, অনেক কবিদের ওই সাহিত্য তত্ত্বের পরিচয়, পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের পরিচয় আমরা পাই। এছাড়াও অনেক কবিদের মধ্যে অনেকে সমালোচক ছিলেন, তারা সমালোচনা করে সাহিত্যে অবদান রেখেছেন। কবি বলে আমরা সমালোচকের কি কি গুণ থাকা উচিত এবং সমালোচকের মাধ্যমে আমরা যে পাঠটি সহজভাবে পাই সেটি কিন্তু আমরা বুঝেছি।
বুদ্ধদেববসু, সুধীন্দ্রনাথ, বিষ্ণুদে, আমরা জানি এনারা ত্রিশূত্তর কবি। এই কবিদের লেখার ভিতর দিয়ে আমরা অনেক কিছু জেনেছি এবং ওনারাও কিন্তু সমালোচক হিসাবে ভূমিকা পালন করেছেন। এবার আমরা যে সেন্ট ভুবে এবং যে ঐতিহাসিক সমালোচনার কথা বললেন আমাদের পাঠ্যসূচিতে আছে, এই যে ঐতিহাসিক যে সমালোচনা সেই বিষয়টি সম্পর্কে একটু পরিচিত হব, আমাদের এটি জানা দরকার। এটি মূলত আমাদের পড়ার যে বিষয় সেটি। আচ্ছা, ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি হচ্ছে কোনো সাহিত্যকর্ম রচনা কালের, হ্যাঁ, একটা ঐতিহাসিক ঘটনা বহুত আগে ঘটেছিল, সেই ঘটনাটি কি হচ্ছে লেখক যিনি তিনি লিখছেন অনেক পরে, যে কবে সিরাজউদ্দৌলার ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো লিখলো সিকান্দার আবু জাফর কিন্তু আরও পরে। কবে পানিপথের যুদ্ধ হলো সেই ঘটনা কিন্তু লেখা হলো আরও পরে। এরকম যে বিষয়গুলো আমরা দেখি যে কোনো নূরজাহান বলি, শাহজাহান বলি, যে ঘটনাগুলো ঘটেছিল অনেক আগে সেই ঘটনাগুলো সেই সময় কিন্তু লেখা হচ্ছে না। তাই এই ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির বিষয়টি হচ্ছে যে ঐতিহাসিক প্রেক্ষাপটের সাহিত্যকর্মটির বিশ্লেষণ বা মূল্যায়ন। মানে ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি হচ্ছে কোনো সাহিত্যকর্মের রচনাকালের ঐতিহাসিক প্রেক্ষাপটে সাহিত্যকর্মটির বিশ্লেষণ বা মূল্যায়ন। কোনো সাহিত্যকর্মের কি রচনাকালের ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে কোন সময় যে সাহিত্যটা রচনা হচ্ছে, যেটি যে সময় রচনা হচ্ছে, যে সাহিত্যটি যে সময় রচনা হচ্ছে সেই সাহিত্যটির সেই সময়ের প্রেক্ষাপটটা কি করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা। এখন আবার আমরা আরেকটা জিনিস যে দেখি যে অনেক ঘটনা ঘটছে অনেক পরে, কিন্তু লেখা হচ্ছে অনেক পরে লেখা হচ্ছে। সেই সময় কিংবা ওই সময় লেখক লিখেছেন, যে সময় লেখকের সময় আমরা পড়ছি অনেক দিন পরে, অনেক দিন পরে আমরা কিন্তু যেটা পড়ছি সেই সময় লেখক কোন দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিল, কী জন্য লিখেছিল, সেই সময়ের যে অবস্থাটা সেই অবস্থাটাও কিন্তু জানা প্রয়োজন। এই যে আমরা ইতিহাস বলতে যেটা বুঝছি যে রবীন্দ্রনাথ তার হৈমন্তী লিখেছেন, ওই সময় রবীন্দ্রনাথের সময়েই কিন্তু এই হৈমন্তীর যে ঘটনাগুলো সেই কিন্তু সেই সময়ই ছিল। তাই এই যে ইতিহাস বলতে এখানে আমরা বলছি যে ওই সময়ের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা যে জানা। এই পদ্ধতি কোনো সাহিত্যকর্মকে ইতিহাসের পটভূমিতে রেখে সাহিত্যর ভিতর দিয়ে প্রতিফলিত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক ইতিহাসটি অন্বেষণ করেন। এখন আমরা ওই সময়ের যে হৈমন্তী গল্প বা অপরিচিত গল্প এগুলো যে পড়ার পরে আমরা কি করছি, ওই সময়ের যে সাংস্কৃতিক বা বুদ্ধিভিত্তিক যে বিষয়টি সেটি কিন্তু আমরা অন্বেষণ করছি, জানার মাধ্যমে, ইতিহাসটি জানার মাধ্যমে। ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি ইতিহাসকে ব্যবহার করে সাহিত্যকর্মটিকে ভালো করে বোঝাতে চেষ্টা করে। ইতিহাসকে ব্যবহার করে কি সাহিত্যকর্মটিকে ভালো করে বোঝাতে চেষ্টা করে। কারণ ইতিহাসকে তারা মানে যারা ইতিহাস নিয়ে কাজ করে তারা কি করে, এটিকে কিন্তু সজীব বস্তু বা সচল প্রভর রূপেই ব্যবহার করে, মৃত বা পরিত্যক্ত স্মৃতি বা চিহ্ন রূপে কিন্তু নাই। অনেক পুরনো ঘটনা সেগুলো কিন্তু এমনভাবে জীবন্ত বা বাস্তবভাবেই কিন্তু যারা কবি বা সাহিত্যিক তারা উপস্থাপন করেন, কখনো পরিত্যক্ত বা স্মৃতিচিহ্ন রূপে উপস্থাপন করে না। তারা মনে করেন ইতিহাস আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, সাহিত্য বস্তুর অভ্যন্তর। ইতিহাস আষ্টে পৃষ্ঠে আমরা যখন পড়ি হৈমন্তী গল্পের হৈমন্তী কথা, তখন কিন্তু আমরা বাস্তবে ওই সময় ফিরে যাই, ওই ইতিহাসে ফিরে যাই। শিল্প সাহিত্যে তাদের কাছে একটি ঐতিহাসিক শিল্প সাহিত্য তাদের কাছে কি একটি ঐতিহাসিক শিল্প। তাই সাহিত্য বিচার ও সকল সময় একটি ঐতিহাসিক ব্যাখ্যা বিশ্লেষণ। তাই সাহিত্য বিচার কি সকল সময় কি একটি ঐতিহাসিক ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি পড়ছি, এটি আমাদের মনে রাখতে হবে। ঐতিহাসিক সমালোচক প্রধানত দুটি দিকে মনোযোগ দেন। এই যে ঐতিহাসিক সমালোচক যারা, তারা দুইটি দিকে মনোযোগ দেন।
এক হলো এক, রচনাকালীন সময় মানে লেখক যে সময় লিখছে, সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা কিভাবে লেখককে প্রভাবিত করেছিল। মানে লেখক কিন্তু তার যে বললাম না যে তার যুগের সন্তান, সে কিন্তু যার যুগকে অতিক্রম করতে পারে না, সেই জন্য সেই সময়ের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা কিভাবে লেখককে প্রভাবিত করেছিল এটি দেখতে হবে। আর ওই যে মানে লেখককে যে কি করলো, লেখককে সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা লেখককে প্রভাবিত করলো। এখন লেখককে প্রভাবিত করার ফলে লেখক যে বিষয়টি লিখলো, সেই সাহিত্যকর্মটি কোনোভাবে বদলে গেল কিনা, পটভূমি যদি একটু বদল করে ফেলে তাহলে সেটি কেমন হলো। এই পটভূমি বদলে যাওয়ার পরে সাহিত্যকর্মটির মূল্য আর কি বদলে যাচ্ছে কিনা, লেখকের মানে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কারণে যদি লেখকেরকে প্রভাবিত করে এবং তার কারণে যদি সে কোনো কিছু পরিবর্তন করে, সেটার জন্য সাহিত্যকর্মটির মূল্য বদলে যাচ্ছে কিনা, এই দুটো বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে। এক হলো রচনাকালীন সময়ে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা কিভাবে লেখককে প্রভাবিত করে, আর লেখক প্রভাবিত হওয়ার ফলে মূল পটভূমি যদি বদলে যায় তাহলে সাহিত্যকর্মটি কি হয়, মূল্য বদলে যায় কিনা, খুব স্পষ্টভাবে এটি বলা হয়েছে। ঐতিহাসিক সমালোচনা যে সময়ে গল্প কবিতা তথা সাহিত্যকর্মটি রচিত হয়েছে সেই সময় এবং সাহিত্যকর্মে বিধৃত সময়, এই দুটো সময়কে বিশ্লেষণ করতে চায়। আমি কিন্তু বলেছিলাম যে সাহিত্যকর্মটি রচিত হয়েছে যে সময় এবং সাহিত্যকর্মে বিধৃত সময়, দুটো সময়কে বিশ্লেষণ করতে চায়। ঐতিহাসিক যে সমালোচনা যে সময় গল্প কবিতা তথা সাহিত্যকর্মটি রচিত হয়েছে সেই সময়, মানে সাহিত্যকর্ম অনেক আগের একটি ঘটনা কিন্তু রচিত হচ্ছে পরে, তাহলে এখানে কি হচ্ছে যে সাহিত্যকর্ম রচিত হয়েছে সেই সময় এবং সাহিত্যকর্মে বিধৃত সময়, দুটোকে বিশ্লেষণ করতে হয়। এবং অনেক আগের ঘটনা, ওইটাই হচ্ছে বিধৃত, সাহিত্যকর্মে বিধৃত ঘটনা। এটি হচ্ছে যদি ঐতিহাসিক লেখা হয় তাহলে হচ্ছে ওরকম হয় যে এক হলো লেখক যে সময় লিখছে এবং সে যদি আগের ঘটনা লিখে থাকে তাহলে দুটো সময়কে বিশ্লেষণ করতে হয়। কিন্তু লেখকের সময় যদি লেখক কোনো ঘটনা লিখে থাকে, সেটাও কিন্তু আবার পাঠক যদি ওই লেখকের ওই লেখা তো অনেক দিন থাকে, পরবর্তী সময় যখন মানে লেখকের সমসাময়িক, কিন্তু কোনো পাঠক যখন পড়ছে, আমরা 100 বছর আগের অনেক লেখা, 200 বছর আগের অনেক লেখা যখন পড়ি, তখন কি বিষয়টা হতে পারে, সেটাও কিন্তু একটা বোঝার বিষয়। আমরা অনেক সময় লেখকের উদ্দেশ্যকে বুঝতে পারি না। লেখক যদি মানে সমসাময়িক বিষয়ক লিখে বা ঐতিহাসিক মানে লিখছে এক সময় কিন্তু আগের ঘটনা লিখছে, সেই সময়ই হোক, সেই দুটো সময়কে যদি বিশ্লেষণ করতে চাই তাহলেও অনেক সময় আমরা সেগুলো বুঝতে পারি না। না পারার কারণ কি, ওই সময়টার রীতিনীতি বা সামাজিক সাংস্কৃতিক যে বিষয় ছিল সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। এই বুঝতে না পারার কারণে যেটা হয় সেটি আসলে কি, যে আমরা যে বুঝতে পারি না, যে লেখক যে সময়ের কথা বলছে সেই সময়টি আমরা বুঝতে পারি না, কিংবা লেখক যদি ইতিহাসের কোনো সময় বলে সেটাও আমরা বুঝতে পারি না, বা পাঠক যদি পড়ে সেটাও আমরা কেন বুঝতে পারি না, সেটির বিষয়ে আমরা যদি বলি যে পথের পাঁচালী ইন্দির ঠাকুরনের কথা, সেখানে ইন্দু ঠাকুরন মাঝে মাঝে তার দুঃখ কষ্ট যে জীবনযাপন করে সেই সময় সে কিন্তু মাঝে মাঝে অতীতে ফিরে যায়। সেই সময় তার স্বামী একদিন এসেছিল, কবে তার মনে পড়ে না, স্বামী একদিন কবে এসেছিল তার মনে পড়ে না। তারপরে একদিন কি হলো, তারপরে একদিন হচ্ছে সে একটা চিঠি আসলো, তারপরে সে চিঠি পড়ে দেখলো, তারপর সে গোসল করে শাঁখা সিঁদুর খুলে ফেললো। এটা কেমন কথা, কেন এমন হলো যে ইন্দির ঠাকুরনের স্বামী কবে একদিন এসেছিল সেটি তার মনে পড়ে না, তারপরে আসলো, সেটাই পড়ে দেখলো এবং শাঁখা সিঁদুর ফেলে দিল, সিঁদুর মুছে ফেললো, শাঁখা খুলে ফেললো। এই সময় আসলে যে বিবাহ, যে ব্রাহ্মণদের যে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল, যে একজন ব্রাহ্মণের অনেক বউ ছিল, অনেক দিন পর পর এক শ্বশুরবাড়ি ছিল, সেই সমাজ ব্যবস্থাকে কিন্তু আমরা জানতে হবে, না হলে কিন্তু পথের পাঁচালীর ওই অংশটি বোঝা সম্ভব না কেন এটি হয়েছিল। কারণ তারপরেই কিন্তু আমরা দেখি যে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে।
তা যাই হোক, এই যে কিংবা ইংল্যান্ডে একজন ধনীর কন্যা কেন মানে তার জীবনে কেন করুণ অবস্থা, কারণ ইংল্যান্ডেও একসময় আইন ছিল যে মেয়েরা কি হবে, সম্পত্তির অধিকার হবে না, পিতা মারা গেলে সেই সম্পত্তির অধিকারী হবে না। যদি পিতা মারা গেলে সম্পত্তির অধিকার না হয় তাহলে তো তার কষ্ট করতেই হবে। এই যে ইতিহাসগুলো জানা, তাহলে যে লেখক যে সময় লিখছে সেই সময়ের যদি ঘটনা নিয়ে লেখে সেটিও একটি কথা, আর যদি আগের ঘটনাও লেখে তাহলে সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে লেখকের যদি চিন্তাভাবনার বদল হয় তাহলে কতটুকু সেটা বদল হচ্ছে, এবং এই বদলের কারণে পটভূমি পরিবর্তন হলে কিভাবে আবার সে সাহিত্যকর্মটি কেমন হচ্ছে সেগুলো যে খেয়াল রাখা, এটি আসলে ঐতিহাসিক সমালোচনার যে বাদ, তার মূল কথা, এটি একটু মাথায় রাখতে হবে। আর আমরা পরবর্তীতে আরও কিছু দেখব এই ঐতিহাসিক সমালোচনা বাদ সম্পর্কে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো।